সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ও এর বাংলা অনুবাদ রাখাটা সমীচীন নয়। সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও ৭ই মার্চের ভাষণ অপসারণ আমরা সমর্থন করি না। জোরপূর্বক সংবিধান বাতিল করা অপরাধ। এতৎ সংক্রান্ত সংবিধানের ৭-এর ক ধারা বিলুপ্ত করা যাবে না। জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে। নির্বাচন কমিশনারদের মেয়াদ পরবর্তীতে জাতীয় সংসদ কর্তৃক শাস্তির বিধান নির্বাচন কমিশনারদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। সংবিধান সংস্কার বিষয়ে আমরা যেটা বলেছি, আমরা আপনাদের কমিশনকে কাজ শুরু করার আগেই আমরা এক লিখিত বক্তব্য দিয়েছিলাম, পরে আমরা দিয়েছি। আর এটা আমরা একটা আজকে আলোচনার জন্য সারসংক্ষেপ, সেটা খুব বেশি সময় নেব না আমি আশা করি। সংবিধান সংস্কারে প্রস্তাবনায় বেশ কয়েকটি যুগোপযোগী প্রস্তাব রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলা রাষ্ট্রভাষার পাশাপাশি অন্যান্য মাতৃভাষার স্বীকৃতি, বহু জাতি ধর্ম ভাষা সংস্কৃতি সহাবস্থান মর্যাদা নিশ্চিত করা, দ্বিতীয় তৃতীয় ভাগের অধিকারসমূহের সমন্বিত করে একীভূতকরণ, মৌলিক অধিকার ও স্বাধীনতার সংজ্ঞা বিস্তৃতকরণ, মৌলিক অধিকারের সাধারণ সীমা নির্ধারণ সহ ভারসাম্য আনুপাতিকতা পরীক্ষা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও নারী আসন সংখ্যা বাড়ানো সহ সরাসরি নির্বাচন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, প্রধানমন্ত্রী সংসদ নেতা দলীয় প্রধান একই ব্যক্তি না থাকা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সংসদের অনুমোদন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বন্টন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ও এখতিয়ার, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর পুনর্নির্বাচনের সীমারেখা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পদ্ধতি ও এখতিয়ার, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগ ও সংস্কার, স্থানীয় সরকারের সংস্কার ও ক্ষমতায়ন, সাংবিধানিক কমিশন, জরুরি অবস্থা জারির পদ্ধতি প্রভৃতি। তবে এগুলোর কোনোটির বিষয়ে আমাদের আরও কিছু প্রস্তাব যুক্ত করেছি। আমাদের দ্বিমত রয়েছে সংবিধানের মূলনীতি বদলের প্রস্তাবনা নিয়ে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিলের প্রস্তাব না রাখা, অন্যান্য ধর্মীয় উপাদান বিযুক্ত করার প্রস্তাবনা না রেখে রাষ্ট্রীয় 4 মূলনীতি নাকচ করে যে ভাষাতেই সেগুলো প্রতিস্থাপন করা হোক না কেন, তা সংবিধান ও রাষ্ট্রের সেকুলার ও গণতান্ত্রিক চরিত্রকে নাকচ করে। পবিত্র ধর্মগ্রন্থের সাথে সংবিধান তুলনীয় নয়, তাই সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ও এর বাংলা অনুবাদ রাখাটা সমীচীন নয়। সংবিধানে মুক্তিযুদ্ধ 2024 গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্যে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাবনা গ্রহণযোগ্য নয়। 24 গণ অভ্যুত্থানের উল্লেখের অবশ্য ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, সেই সাথে দীর্ঘ লড়াইয়ের শেষে 1990 গণ অভ্যুত্থানও তাৎপর্যপূর্ণ। 90 গণ অভ্যুত্থানকেও সংবিধানের মর্যাদার সাথে উল্লেখ করা প্রয়োজন। সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও ৭ই মার্চের ভাষণ অপসারণ আমরা সমর্থন করি না। দেশের নাম বাংলাতে পরিবর্তনকে আমরা অনাবশ্যক মনে করি। সংবিধানের 5ম এবং 7ম সংশোধনী বাতিল থাকবে। বাঙালির বাইরে অন্যান্য জাতিগোষ্ঠীকে উল্লেখ করবার সময় আদিবাসী অভিধাটি তার সংজ্ঞাসহ সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার। আদি ধরনের জীবনযাত্রা, ভিন্ন ভাষা সংস্কৃতি ইত্যাদি উল্লেখ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও আদিবাসী প্রতিনিধিদের সাথে আলোচনাক্রমে সংজ্ঞা নির্ধারণ করা উচিত। বাঙালিরাও এই ভূখণ্ডের আদি বাসিন্দা, কিন্তু তারা আধুনিক জীবনযাত্রা ধারণ করেন। এই বিষয়টিও আদিবাসী সংজ্ঞাতে উল্লেখ করে বিভ্রান্তি দূর করা যায়। জোরপূর্বক সংবিধান বাতিল করা অপরাধ। এতৎ সংক্রান্ত সংবিধানের 7-এর ক ধারা বিলুপ্ত করা যাবে না। শুধুমাত্র তরুণদের জন্য জাতীয় সংসদের কোটা রাখা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বয়সসীমা কমানো সমর্থনযোগ্য নয়। সংবিধানের 70 ধারা বাতিল করে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ও অর্থ বিল ছাড়া যে কোনো বিষয়ে সংসদ সদস্যগণ দলের হুইপিং থেকে মুক্ত থাকবেন। উচ্চকক্ষে শ্রেণী পেশার প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়ন করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রপতির মনোনয়ন ও মাত্র 5টি আসন বিষয়টিকে গুরুত্বহীন করে ফেলেছে। বিষয়টি নিয়ে অংশীজন ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে ঐক্যমতে পৌঁছানো প্রয়োজন। সংবিধান সংশোধনের জন্য উভয় কক্ষের 2/3 সমর্থনে যথেষ্ট বলে আমরা মনে করি। গণভোটের আবশ্যকতা নেই। উচ্চকক্ষের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন থেকে পৃথক সময়ে করতে হবে। 1/3 আসনে পালাক্রমে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের মতো উচ্চকক্ষ কখনো বিলুপ্ত হবে না। ভবিষ্যতে উচ্চকক্ষ থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কথা বিবেচনা রাখা যেতে পারে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এককেন্দ্রিক বা ইউনিটারি রাজনৈতিক ব্যবস্থার বদলে বাংলাদেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে ফেডারেল পদ্ধতির রাজনৈতিক ব্যবস্থা চালু করা একটি যুগোপযোগী প্রস্তাব। প্রধান বিচারপতি নিয়োগে ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রদান করা প্রয়োজন। নির্বাচন কমিশন সংস্কার। নির্বাচন কমিশনকে স্বাধীন ও কার্যকর করার জন্য কমিশন বেশ কতগুলো ভালো প্রস্তাবনা দিয়েছেন, সেগুলোর সাথে আমরা একমত। যেসব বিষয়ে আমাদের সংযোজন ও ভিন্নমত রয়েছে সেগুলো পেশ করছি। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হলে কেন্দ্রীয় আমলাতন্ত্র থেকে কর্মকর্তাদের পদায়ন বন্ধ করে নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। একইভাবে মাঠ পর্যায়েও কেন্দ্রীয় আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা বন্ধ করে
নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকে জেলা উপজেলাতে রিটার্নিং অফিসার এবং অন্যান্য দায়িত্ব অর্পণ করতে হবে। জনপ্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে। নির্বাচন কমিশনারদের মেয়াদ পরবর্তীতে জাতীয় সংসদ কর্তৃক শাস্তির বিধান নির্বাচন কমিশনারদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক মণ্ডলী বিস্তৃত করার প্রস্তাব যুক্তিসঙ্গত, কিন্তু তা যেন নতুন করে বিতর্কের সৃষ্টি না করে। বিচার বিভাগ সংস্কার বিষয়ে কমিশনের প্রস্তাবগুলো যুগোপযোগী। প্রকৃতপক্ষে মাজদার হোসেন মামলার রায়ের যেসব নির্দেশনা এখনও বাস্তবায়িত হয়নি, সেগুলো দ্রুত বাস্তবায়নে বিচার বিভাগের সংস্কার পূর্ণ করতে পারে। আমরা অ্যাটর্নি সার্ভিসের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখার পক্ষে মতামত প্রদান করে বলেছি, নিয়োগের সুনির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করতে হবে। বিদ্যমান অন্যান্য প্রস্তাবগুলোর সাথে আমরা যোগ করেছি, মামলা দায়েরের পূর্বে সালিশ আবশ্যক, শুধুমাত্র সালিশি রোয়েদাদের বিপরীতে মামলা দায়ের করতে হবে। দেওয়ানি কার্যবিধির ৯ ধারা সংশোধন করতে হবে। দুর্নীতি দমন কমিশন সংস্কার। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও কার্যকর করার জন্য কমিশন বেশ কতগুলো ভালো প্রস্তাবনা দিয়েছেন, সেগুলোর সাথে আমরা একমত। তবে বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের মতো স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া দুদক নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হতে পারবে না। দুদকের মেয়াদ 5 বছরই রাখা উচিত। দুদকের জবাবদিহিতার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা থাকা দরকার। দুদকের ভুলের কারণে কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের বিধান থাকা উচিত। জনপ্রশাসন সংস্কার কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে বাংলাদেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করে ফেডারেল পদ্ধতির রাজনৈতিক ব্যবস্থা চালু করা, যেটি সময়ের দাবি। সংস্কার একটি অব্যাহত প্রক্রিয়া, তাই একটি স্থায়ী ও স্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করে সংস্কার কার্য চলমান রাখা প্রয়োজন। জেলা উপজেলা পর্যায়ে পর্যবেক্ষণের জন্য নাগরিক কমিটি গঠনের প্রস্তাব জবাবদিহিতার জন্য একটি দৃষ্টান্তমূলক প্রস্তাব। নতুন বিভাগ সৃষ্টি, উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট আদালত পুনর্স্থাপন করার প্রস্তাব গ্রহণযোগ্য, তবে সকল ম্যাজিস্ট্রেট আদালতকে বিচার বিভাগের আওতায় নিয়ে আসতে হবে। ডেপুটি কমিশনারদের ভুল বাংলা অনুবাদ, জেলা প্রশাসক সংশোধন করার উদ্যোগ এতদিন পরে হলেও প্রশংসার দাবিদার। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ পৃথক করতে জেলা ম্যাজিস্ট্রেসি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি, ভূমি আদালতকে নির্বাহী বিভাগ থেকে সরিয়ে বিচার বিভাগের অন্তর্ভুক্ত করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষাকে সিভিল সার্ভিসে বিদ্যমান কাঠামো থেকে আলাদা করার বিষয়ে অংশীজনদের সাথে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন এবং স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার কমিশনের সাথে সংগতি রেখে তা করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পূর্বের ন্যায় উপজেলা পরিষদের অধীনস্থ রাখতে হবে। জেলা উপজেলা পরিষদের সচিবদেরকে সিভিল সার্ভিস থেকে ন্যস্ত না করে প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন বা জেলা পরিষদ কর্তৃক সরাসরি নিয়োগ করতে হবে। সকল ক্যাডারের মাঝে সমতা নিশ্চিত করা, কোনো বিশেষ ক্যাডারকে ঔপনিবেশিক আদলে এলিট করে গড়ে তোলার চেষ্টা পরিহার করতে হবে। মন্ত্রিসভা কমিটি যুগ্ম সচিব থেকে উচ্চতর ধাপগুলোতে পদোন্নতির সুপারিশ করবে। সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস SES পদ পূরণে কোটা না রেখে মেধার ভিত্তিতে সব ক্যাডার ও পেশার জন্য উন্মুক্ত রাখতে হবে। জেলা পরিষদকে বাতিল করার প্রশ্নই আসে না, বরঞ্চ জেলা পরিষদকে স্থানীয় সরকার শীর্ষ ধাপ হিসেবে রেখে একই আইনে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা সহ সকল স্থানীয় সরকারকে একই কাঠামোতে নিয়ে আসতে হবে। স্থানীয় সরকারগুলোকে সংবিধান অনুযায়ী পূর্ণ ক্ষমতাশালী করতে হবে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সঙ্গতি রেখে তা করতে হবে। পুলিশ সংস্কার। পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 1898, PRB 1943 প্রভৃতি ঔপনিবেশিক কালো আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে হবে। সরকারের নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত একটি স্বাধীন পুলিশ অথবা জননিরাপত্তা কমিশন গঠন করলে অর্থবহ সংস্কার হবে। জনকেন্দ্রিক ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য বিদ্যমান কমিউনিটি পুলিশিং ব্যবস্থার জন্য পূর্ণাঙ্গ আইন ও বিধি প্রণয়ন করতে হবে। মানবাধিকার কমিশনের দুদককে শক্তিশালী করে তারা যেন সরাসরি পুলিশি কার্যক্রমের তদন্ত শাস্তি প্রদান করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। র্যাবকে টিকিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই, একে বাতিল করতে হবে। সামরিক বাহিনীর মতো পুলিশের প্রশিক্ষণকে চৌকস করতে হবে। পদোন্নতিতে এই প্রশিক্ষণকে মূল্যায়ন করতে হবে। পুলিশের পুরস্কার কাঠামো ও মানদণ্ড বাহিনীতে দুর্নীতির অন্যতম উৎস। এটি অতীতে গুমের সংখ্যা উত্তরোত্তর বেড়ে যাওয়ার অন্যতম কারণ। রাজনৈতিক প্রতিপক্ষ তথা জনগণের উপরে অমানবিক অত্যাচারের পরিমাণের উপরে পুরস্কার নির্ভর করত। পুরস্কারের এই ধরনের মানদণ্ড পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী করে অপরাধমুক্ত জনপদ গড়ে তোলার জন্য ইতিবাচক কর্মকাণ্ডের মাত্রার উপর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য উপযুক্ত মানদণ্ড নির্ধারণ করে পুরস্কার পদ্ধতি নির্ধারণ করা দরকার। জনসংখ্যা অনুপাতে নারী পুলিশের সংখ্যা কম, দ্রুত আরও 30,000 নারী পুলিশ নিয়োগ দিতে হবে। পুলিশ কল্যাণে সংস্কার কমিশনের প্রস্তাব ও অন্যান্য বিষয়ে কমিশনের সুপারিশের সাথে আমরা একমত। উপসংহার। সংবিধান জনপ্রশাসন বিষয়ে কয়েকটি মৌলিক প্রশ্নে আমাদের দলের দ্বিমত রয়েছে। পুলিশ সংস্কার বিষয়ে কমিশন প্রদত্ত বিকল্প প্রস্তাব থেকে কিছু মৌলিক বিষয়ে কিছু প্রস্তাব করেছি। সংস্কার বিষয়ে আরও যেসব বিষয়ে সংশ্লিষ্ট কমিশনসমূহ প্রস্তাবনা দেবেন
সেগুলোর সাথে এই 6টি বিষয় মিলিয়ে আমরা সার্বিক মতামত দিতে পারবো। তবে এই বিষয়গুলোর সাথে অর্থনীতি, শিক্ষা, প্রতিরক্ষা প্রভৃতি বিষয় ও সংস্কার আলোচনা অনুরূপভাবে হওয়া প্রয়োজন। আমাদের এটি একটা সারসংক্ষেপ। আমাদের বিস্তারিত প্রস্তাবনা লিখিতভাবে ইতিমধ্যে কমিশনের প্রস্তাবনার পূর্বে ও পরে ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। সেগুলোর সাথে মিলিয়ে এই সারসংক্ষেপকে দলের মতামত হিসাবে গণ্য হবে। কমিশন সহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার পরিণতিতে আমাদের প্রস্তাবনাসমূহ চূড়ান্ত রূপ নেবে। যেসব বিষয়ে ঐক্যমত সৃষ্টি হবে সেগুলো অধ্যাদেশ প্রশাসনিক আদেশ দ্বারা তাৎক্ষণিকভাবে কার্যকর করা যেতে পারে। যেসব প্রশ্নে দ্বিমত থাকবে সেগুলো পারস্পরিক আলোচনার সুযোগ রাখার জন্য জাতীয় সংসদ ও জাতীয় সংসদ দ্বারা তৈরি একটি সংলাপ কাঠামোকে সার্বক্ষণিকভাবে দায়িত্ব প্রদান করতে হবে। সর্বোপরি সার্বিক সংস্কারের জন্য একটি স্থায়ী স্বাধীন কর্তৃপক্ষ তৈরি করে সংস্কার কর্মকাণ্ড অব্যাহত রাখা উচিত। ধন্যবাদ।